হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে রাজু একটা বাড়ির সামনে দাঁড়াতে নিশান লাঠি হাতে রাজুর দিকে তেড়ে আসতে রাজুর স্ত্রী তমা ডাল হয়ে সামনে এসে দাঁড়ালো। দুহাত জোর করে নিশানের কাছে ক্ষমা চাইতে লাগলো। নিশান তার পরও মারমুখী ভঙ্গিমাতে তমার কথার পাত্তা না দিয়ে রাজুকে বারবার মারতে চাইছে। তমাও বারবার স্বামীকে বাঁচাতে সামনে এসে দাঁড়াচ্ছে। নিশান হুঙ্কার ছেড়ে বলল, তুই সামনে থেকে সরে দাঁড়া, তোর স্বামীকে আমার হাতে তুলে দে। ওর কত বড় সাহস, আমার সাথে তর্ক করে, ওকে তো আজ মেরেই ফেলবো বলেই তমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রাজুকে এলোপাথারি পেটাতে লাগলো। ভিডিওটা বন্ধ করে এসআই রেজাউল বলল, আপনার ছেলে কি করেছে দেখেছেন? এবার বুঝতে পেরেছেন কেন আপনার ছেলেকে গণধুলাই দিয়ে সাধারণ পাবলিক আমাদের হাতে তুলে দিয়েছে? নিশানের মা কান্না করতে করতে বলল, বুঝতে পেরেছি বাবা, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? নিশানকে লোকজন অনেক মেরেছে, ও মরে যাবে। বাহ, দারুণ কথা বললেন, আপনার ছেলে মরে যাবে, কিন্তু আপনার ছেলে যেভাবে সন্ত্রাসী হামলা করে রাজু ও তার স্ত্রীকে মারধর করলো, তাতে ওরা যদি মারা যেত তখন আপনি কি বলতেন? আর আমার সামনে ন্যাকা কান্না করবেন না, আপনি চলে যান। আমি আপনার সন্ত্রাসী ছেলের জন্য কিছুই করতে পারবো না। দয়া করুন আমার নিশানের প্রতি। আপনার ছেলে কি দয়া করেছিল যখন রাজুর স্ত্রী তমা রাজুকে বাঁচাতে আপনার ছেলের কাছে অনুনয় বিনয় করেছিল? আর একটা কথা বলবেন না, আপনি কোর্টের কোনো উকিলের কাছে যান, আমি কিছু করতে পারবো না। নিশানের মা আর কোনো কথা না বলে কান্না করতে করতে দৌড়ে কক্ষ থেকে বের হয়ে গেল। রেজাউল নিজেকে কিছুটা স্থির করে চেয়ারে বসলো। একদম উচিত শিক্ষা হয়েছে। কি বলো আব্বা, মাইকটা সেই হয়েছে না? রিমির কথা শুনে তার বাবা মাথা নাড়িয়ে পড়ল। তুই ঠিক বলেছিস, এভাবে যদি সাধারণ মানুষ সচেতন হতো তাহলে সন্ত্রাসীরা আর পাত্তা পেত না। তুমি চিন্তা করতে পারো, সামান্য কথা কাটাকাটির জেরে এভাবে হামলা করতে হবে, এভাবে মারধর করতে হবে, যেমন কুকুর তেমন মুকুর। তবে কি জানিস মা, মেয়েটার প্রশংসা করতে হয়। যেভাবে স্বামীকে বাঁচাতে এগিয়ে এসেছে, সত্যিই তা প্রশংসা পাওয়ার যোগ্য। তুমি কি চা খাবে? চা হলে মন্দ হয় না। ঠিক আছে, তুমি টিভি দেখো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি বলে রিমি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আকরামুল্লাহ টিভিতে খবর দেখতে লাগলো। রেজাউল তার কক্ষ থেকে বের হতেই দেখলো দরজার সামনে বসে নিশানের মা এখনো কান্না করছে। রেজাউল কিছুটা বিরক্ত হয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? আপনি এখনো এখানে বসে কান্না করছেন কেন? ওসি স্যার এসে দেখলে তো আমাকে বকবে। নিশানের মা বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, স্যার, আমিও প্রতিদিন নিশানকে বকাঝকা করতাম, গালমন্দ করতাম, কিন্তু ও আমার কথা শুনতো না। পাড়ার বখাটে পোলাপানের সাথে মিশে পোলাটা আমার নষ্ট হয়ে গেছে। স্যার, বাপ মরা পোলাটারে আমি মানুষ করতে পারি নাই, সেই কষ্টে কান্না করতেছি। আপনার ভয় নাই, আমি আর আপনার কাছে নিশানরে ছাইরা দেওয়ানের লাগে অনুরোধ করুম না। আপনি সত্য কইছেন, ও অন্যায় করছে, চরম অন্যায় করছে। আমিও চাই ওর শাস্তি হোক, চরম শাস্তি হোক বলেই কান্না করতে করতে নিশানের মা দৌড়ে থানা থেকে বের হয়ে গেল। রেজাউল বুঝতে পারল অধিক শোকে একজন মা পাথর হয়ে গেলেই এরকম কথা বলে। কলিং বেলের শব্দে আকরামুল্লাহ দরজা খুলে দিল। রেজাউল বাসার ভেতরে প্রবেশ করতেই শ্বশুরকে দেখে সালাম দিল। হাসি মুখে জানতে চাইল, কেমন আছেন? কখন এসেছেন আপনি? এই তো বাবা, সকালে এসেছি। তোমাদের থানায় এমন একটা ঘটনা ঘটেছে শুনেই তো চলে আসলাম। আর তুমি যে মামলাটির দায়িত্বে আছো সেটা শুনে নিশ্চিত হলাম। এবার ভিকটিম ন্যায্য